বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। তো আমি যাকে এনেছি উনি কিন্তু এই ফুটবলের সঙ্গে জড়িত তাও বলা যাবে। উনি নিজে ব্যক্তিগত জীবনে ফুটবল খুব খেলতেন কিনা আমি বলতে পারবো না, উনি হয়তো বলতে পারবেন। কিন্তু উনি আমাদের জাতীয় পর্যায়ে অথবা অন্য কোনো পর্যায়ের পেশাদারী ফুটবল খেলোয়াড় ছিলেন এটা বলার কোনো সুযোগ নাই। তো ওনাকে কেন আনলাম এই কারণে যে এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে বিষয়টা আমি নিজেও বিশ্বাস করি, সেটা হলো ভবিষ্যৎবাণী। যে এই যে ফুটবল খেলা আমাদের সবার মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে, অনেকেরই একটা প্রিয় টিম থাকে, এই টিম ওইটা ও টিম ওইটা এরকম থাকে, কিন্তু এবং সবাই ভবিষ্যৎবাণী করে এবং সব ভবিষ্যৎবাণী কিন্তু সবসময় নিজের টিমের পক্ষেই ভবিষ্যৎবাণীটা করে। তারা চায় যে আমার টিমটা জেত। এবং এই ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খানের অস্বাভাবিক কিছু সাফল্য আছে এবং সেই সাফল্যগুলো আমরা শুনবো। এবং আগামী দিন এবং আজকে দুটো খেলা যেটা আছে এই দুটো সম্পর্কে ওনার ভবিষ্যৎবাণীটা আমি শোনার চেষ্টা করব। তার আগে আমি প্রাথমিকভাবে ওনার কাছে জানতে চাই, অধ্যাপক খান আপনি নিজে বিশ্বকাপের কোন দলকে সাপোর্ট করেন, সেটা কোনটা? জি, ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমি যখন খেলা বুঝতাম, ম্যারাডোনার আমাদের সময় খুব সেন্সেশন প্লেয়ার ছিলেন, তো তখন থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করি এবং সেটাই এখনো রয়েছে আর্জেন্টিনায়। আপনি যে ভবিষ্যৎবাণীটা করেন আমরা কিন্তু আপনার কাছ থেকে জানবো যে আপনি এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন কোন দলকে ধরছেন, সেই ফাইনাল রেজাল্ট কি হবে, এগুলো আমরা জানবো। কিন্তু তার আগে আমরা দর্শকদের সঙ্গে আপনাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আসলে আপনি যে প্রিডিকশনটা করেন এটাকে কি আমরা বাংলায় কি বলবো, ভবিষ্যৎবাণী বলবো, জ্যোতিষশাস্ত্র বলবো, নাকি বিজ্ঞান বলবো, না কি বলবো? আপনারা এটা এক একজন এক একভাবে বিষয়টা ব্যাখ্যা করে। আমি কখনো ভবিষ্যৎবাণী কথাটা নিজে বলি না, আমি ইংরেজি শব্দে ইউজ করি প্রেডিকশন, অথবা বাংলায় বললে আমি সাধারণত পূর্বাভাস কথাটাই বলি, এই ধরনের শব্দ ইউজ করি। আমি জানি না একেবারে সত্যিকারের বাংলা কোনটা, বাট আপনারা যে যে বলুন ভবিষ্যৎবাণী বা সামনে কি হবে অথবা পূর্বাভাস, প্রেডিকশন, ফরকাস্টিং, যেভাবে বলুন না কেন সবই বোঝার ক্ষেত্রে একই রকম, বাট হয়তো শাব্দিক বা শব্দের অর্থে হয়তো ভিন্ন ভিন্নতা থাকতে পারে বা শব্দ প্রয়োগের ক্ষেত্রে। আমি মনে করি আপনি বোধহয় আগের বছরও মানে আগের বিশ্বকাপ নিয়েও কিছু প্রেডিকশন করেছিলেন, সেগুলো কি কি করেছিলেন এবং কি কি ফলেছিল, কতটুকু ফলেছিল, কতটুকু ব্যর্থ হয়েছিল, তার কি একটু বর্ণনা আমাদেরকে দিবেন? জি, আমি এর আগের যে বিশ্বকাপ যেটা 2022 সালে হয়েছিল, তো সেখানেও একটা প্রেডিকশন করেছিলাম। আসলে এবারকার প্রেডিকশনে আমার যে এই সফলতা নিয়ে একটু কথা হচ্ছে, সেটার আসলে বেসটা তৈরি হয়েছিল 2022 সালে। তো সেই সময় আমি ওই প্রেডিকশনটা দিয়েছিলাম। আমাদের খেলা শুরু হয়েছিল মনে আছে আপনার 2022 সালের 20 নভেম্বর। তো সেই দিন রাতের বেলা আমাদের প্রথম খেলা, বিশ্বকাপের প্রথম খেলাটা অনুষ্ঠিত হয় রাতে। তো সেদিন সকালবেলা আমি উঠে এই ধরনের একটা প্রেডিকশন নিয়ে বসি। তো মোটামুটি 2-3-4 ঘন্টার মধ্যে একটা প্রেডিকশন করে ফেলি। সেখানে 64টা ম্যাচ ছিল, প্রতিটা ম্যাচের কে ব্র্যাকেটের মধ্যে কে জিতবে এভাবে করে করে প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড, তারপরে এইভাবে করে করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের সবগুলো ম্যাচের ক্ষেত্রে একটা প্রেডিকশন করি। তো সেখানে আমার ফাইনাল প্রেডিকশনটা ছিল যে ফ্রান্স এবং আর্জেন্টিনা ফাইনাল খেলবে। সেখানে আর্জেন্টিনা ফ্রান্সকে 3-2 গোলে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হবে। তো আমি একটু আগে যেটা বললাম যে আমার প্রতিটা খেলার প্রেডিকশন স্কোর সহ থাকতো, অর্থাৎ গোল লাইন সহ থাকতো। তো সেটা পরবর্তীতে আসলে আপনারা নিশ্চয়ই দেখেছেন, দর্শকরাও জানে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল এবং গোল লাইনটা 3-2 ছিল। শেষে একেবারে শেষ পর্যায়ে গিয়ে 3-3 হয়ে গিয়ে সেটা পেনাল্টি পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত 4-3 আর্জেন্টিনা পেনাল্টিতে জিতে চ্যাম্পিয়ন হয়। তো সেটা ছিল বিশ্বকাপের গত বিশ্বকাপের আমার পূর্বাভাসের পারফরমেন্স। আর মাঝখানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সেগুলোর তো সাকসেস আসি, তো সেটা আমি ব্যাখ্যা করে বললাম না। আমি এর পরবর্তীতে রিসেন্ট আরেকটা আমি বলছি যে 2022-এর বিশ্বকাপে আপনার প্রেডিকশনে
সাকসেস রেটটা কত ছিল একদম প্রথম পর্যায় থেকে শেষ পর্যন্ত? আচ্ছা, প্রথম পর্যায় থেকে শেষ পর্যন্ত আপনি অ্যাভারেজে বলতে পারেন, বিভিন্ন স্তরে যদি আমি বলি, সেটা প্রায় 70%, 60 থেকে 70% মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা আর যেটা ফাইনালে শতভাগ ছিল, আহ, আচ্ছা। যেমন ধরেন আমি সেমিফাইনালে 4টা টিমের কথা বলেছেন, সেখানে 2টো মিলে গিয়েছিল, 2টো জানি, সেখানে আপনি 50% বলতে পারেন। বাট এর আগের স্তরগুলো তো মোটামুটি 60-70% ছিল, আর ফাইনালে গিয়ে শতভাগ ছিল। তার মানে আপনি একদম টুর্নামেন্টের প্রথম দিনই বলে দিয়েছিলেন যে কে কে ফাইনালে যাচ্ছে, জি এবং কে কে সেমি ফাইনালে যাচ্ছে, এটা কি মিলেছিল? হ্যাঁ, সেটাও অনেকটা মিলেছিল। আমি যদি আপনাকে স্পেসিফিক্যালি বলি যে সেটা আসলে কেমন ছিল, তো আহ, যেমন ধরেন আমি বলেছিলাম যে সেমিফাইনাল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে, আর্জেন্টিনা জিতবে 2-1 গোলে। আর দ্বিতীয় সেমিফাইনালটি ছিল ফ্রান্স জার্মানির মধ্যে, ফ্রান্স জিতবে 1-0 মধ্যে। তো ফলে ফ্রান্স এবং আর্জেন্টিনা ফাইনাল চলে যাবে। তো এই ক্ষেত্রে ব্রাজিল এবং জার্মানি ওই সেমিফাইনালে আগেই আউট হয়ে গিয়েছিল, গত 2022 বিশ্বকাপের কথা বলছি। জি। তো আবার সেমিফাইনাল এরকম ছিল আর কি। তো এর আগের স্টেপে যদি আপনি যান কোয়ার্টার ফাইনালে, সেটা বলতে পারি। তো দর্শকরা এতদিনের কথা মনে রাখবেন, সেটা আমি আর বলছি না। আচ্ছা, এবারের ক্ষেত্রে এবার যে আপনি এবারও কি আপনি একদম ফার্স্ট রাউন্ড থেকে প্রেডিকশন করেছিলেন? জি, এমনি একেবারে প্রথম আমি আসলে প্রথম যে প্রেডিকশনটা দিই সেটা হলো 10ই জুন। 10ই জুন আমাদের ওয়ার্ল্ড কাপ শুরু হলো 12ই জুন। তো 10ই জুন আমি আসলে প্রতিটি ম্যাচ, 104টি ম্যাচ আপনি জানেন, তো 48টি দেশ খেলছে, গতবারই খেলেছিল 32টি দেশ। তো এই 48টি দেশের 104টি ম্যাচ হয়, অর্থাৎ ফিফার যে নিয়ম বা যে ব্র্যাকেটের নিয়ম সেই অনুযায়ী। তো প্রতিটি ম্যাচ ধরে 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 প্রেডিকশন করেছে, এবং একেবারে প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত কোন দল যেতে পারে সবগুলি এখানে আমি ওইখানে প্রেডিক্ট করছি প্রতিটি দলের। এবার আপনি সেমিফাইনালে কোন 4 দলের জন্য বাজি ধরেছিলেন আপনার প্রেডিকশনে 10 তারিখে? জি, এবার আমার যে 4টি দল ছিল সেমিফাইনালে, সেটা ছিল এক ব্র্যাকেটে ছিল, অর্থাৎ একদিকে ছিল সেমিফাইনাল 1-এ যেটা ফ্রান্স এবং স্পেন, আর অন্যদিকে ছিল ব্রাজিল আর্জেন্টিনা। তো এখানে প্রথম যে ব্র্যাকেটটা ফ্রান্স এবং স্পেন, সেটা একেবারে হুবহু ঠিক আছে। অন্যদিকে আর্জেন্টিনার সাথে বলেছিলাম ব্রাজিল, তো ব্রাজিল তো এর আগেই রাউন্ড অফ 16-এ আউট হয়ে গিয়েছে, তো সেখানে ইংল্যান্ড এসেছে। তো তার মানে এই 4টি সেমিফাইনালিস্টের মধ্যে 3টি হুবহু মিলে গিয়েছে, 75%। 75%। আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার গ্রুপ পর্যায়ে যে খেলাগুলো হয়েছিল, গ্রুপ পর্যায়ে স্পেন যে গ্রুপে ছিল, স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, ওই গ্রুপ থেকে আপনি কাকে কোয়ালিফাই করেছিলেন? মানে কোন 2টো অথবা 3টে দল মনে আছে? আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ মনে আছে, আমাকে একটু, হ্যাঁ মনে আছে অবশ্যই। স্পেন এখানে খেলেছে, আমার যতদূর মনে পড়ে সেটা হলো এইচ গ্রুপ। তো স্পেনে এইচ গ্রুপে খেলেছে, স্পেনের এইচ গ্রুপে উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে ছিল। তো সেখানে আমার প্রেডিকশন অনুযায়ী স্পেন ছিল টপে, গ্রুপ চ্যাম্পিয়ন। দ্বিতীয় অবস্থান ছিল উরুগুয়ে, তৃতীয়তে সৌদি আরব, এবং ক্যাপ ভার্দে ছিল 4 নম্বরে। জি, তাহলে এই জায়গাটাতে আপনি একটা হোঁচট খেয়েছেন। জি, আপনি নিশ্চয়ই জানেন কেপ ভার্দের সাথে স্পেনের যে খেলা ছিল সেটা ড্র ছিল, অর্থাৎ স্পেন জিততে পারে। কেপ ভার্দে গ্রুপ পর্যায়ে প্রত্যেকটা ম্যাচই ড্র করেছিল। জি, অন্যদের সাথে ড্র করেছে, এবং আমরা জানি স্পেন কি ধরনের, নিশ্চয়ই দর্শকরাও জানেন, ইতিমধ্যে আলোচনা হচ্ছে। কিন্তু এই স্পেনকে এই কেপ ভার্দে কিন্তু সেই সময় বধ করেছিল। আমি বলবো কেপ ভার্দে জিতেছিল। ড্র করা মানে তাদের জন্য সবচেয়ে ছোট টিম, তাদের। আপনি এই গ্রুপের প্রেডিকশনটা ঠিক হয়নি বলে আমি দুঃখ পেলাম এই কারণে যে আমি নিজে গ্রুপের সাপোর্টার। এই যে দলকে কেউই পছন্দ করে না, আমার জন্য আমার এক বন্ধু বলছিল যে তুমি কোন দলের সাপোর্টার, তোমাকে একটা জার্সি দিব। তাই আমি বললাম তুমি আমার জন্য জার্সি খুঁজে পাবে না,
কারণ আমি এমন এক দলকে সাপোর্ট করি যার জার্সি কেউ বানাবে না। তুই বলো না, আমি করে দেবো। এবং সে শেষ পর্যন্ত পারেনি, কারণ উরুগুয়ের জার্সি বাজারে পাওয়া যায় না। যাক, আমার দল প্রথম রাউন্ডে আউট হয়ে গিয়েছিল, একটু দুঃখ পেয়েছিলাম, আবার বিপরীত দিকে আনন্দিত হয়েছিলাম। আনন্দিত এই কারণে যে এরপর আমি নির্ভর হয়ে যাই, কোন দল জিতলো কোন দল হারলো এতে আমার কিছু যায় আসে না। দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি আমরা। আলোচনার মানে এখন যেটার জন্য দর্শকরা আসলে এতক্ষণ আমাদের কথা শুনলেন, আমি সেই জায়গায় আসছি। সেই জায়গায় প্রথম প্রশ্ন হলো, আজ রাতে মানে আমাদের এটা যখন অনিয়ার হচ্ছে তার কয়েক ঘন্টা পরে, রাত 3টায় আমাদের আজকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে। এই তৃতীয় স্থান নির্ধারণীতে আপনি আপনার প্রেডিকশনে কি আছে? মানে আগে যে প্রেডিকশন করেছেন সেটার কথাও বলবেন, মানে 10 তারিখে যেটা করেছেন সেটাও বলবেন, এবং আজকে আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা সেটাও একটু বলবেন। জি, ধন্যবাদ সোহান ভাই। আজকে আসলে আমি ইতিমধ্যেই কিছুক্ষণ আগে আমার সোশ্যাল মিডিয়ায় একটা প্রেডিকশন দিয়েছি। আজকে থার্ড ম্যাচ, যেটা অর্থাৎ তৃতীয় স্থান নির্ধারণের যে ম্যাচটি হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। তো আমার প্রেডিকশন অনুযায়ী সেটা হওয়ার কথা ছিল ফ্রান্স এবং ব্রাজিল। যেহেতু ব্রাজিল আমাদের রাউন্ড অফ 16-এ আউট হয়ে গেছে, ফলে সেখানে ইংল্যান্ড এসেছে, আমরা সবাই জানি। তো ফলে আগে আমার প্রেডিকশন ছিল এরকম যে ব্রাজিলের সাথে ফ্রান্স খেলবে, বাট ফ্রান্স জিতবে, ফ্রান্স 3 ব্রাজিল 2। তো সেটা আমাকে রিভাইজ করতে হচ্ছে সঙ্গত কারণে, যেহেতু ইংল্যান্ড এখানে এসছে এবং ইংল্যান্ডের সাথে ফ্রান্স কেমন করতে পারে সেটা আবার ভাবতে হয়েছে, বা এই বিভিন্ন ফ্যাক্টর গুলো, রিলেটেড ফ্যাক্টর গুলো চেক করতে হয়েছে, সেগুলো ইনফ্লুয়েন্স কি হতে পারে সেগুলো একটু ভাবতে হয়েছে। তো আমার এখন যেটা রিভাইজড প্রেডিকশন এই ম্যাচের জন্য, সেটা হলো ফ্রান্স জিতবে। এবং স্কোর লাইন যদি আপনি জানতে চান, ফ্রান্স 3 ইংল্যান্ড 1, অর্থাৎ 3-1-এ ফ্রান্স জিতবে। ফ্রান্সের কি এমবাপ্পে গোল করতে পারে? অবশ্যই সম্ভাবনা আছে। আপনি জানেন এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি আসলে আপনারা দর্শকদের ক্ষেত্রে সারা বিশ্বে খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হিসাবে ধরা হয় না, কারণ এখন আমরা সবাই কিন্তু এই ফাইনাল ম্যাচ দিয়ে ভাবছি। অর্থাৎ সবাই চোখ কিন্তু ফাইনাল ম্যাচ দিকে, স্পেন এবং আর্জেন্টিনার। তো ফলে এটা নিয়ে কিন্তু দারুণ লেখালেখি হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলুন, পেপার পত্রিকা বলুন। তো এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি বরাবরই এরকমই থাকে, কিন্তু এবার একটু ব্যতিক্রম। কারণ হলো, আপনি একটু আগে যে বললেন এমবাপ্পে গোল করতে পারবে কিনা, এই বিষয়টার দিকেই সবার চোখ রাখা হচ্ছে। কারণ আমরা জানি এই গোল্ডেন বুটের ক্ষেত্রে এমবাপ্পে এবং মেসি একেবারে 50-50 পর্যায়ে লড়ছিল। তো এখানে এমবাপ্পে আজকে যদি গোল করতে পারে অথবা গোল সহায়তা করতে পারে, তাহলে কিন্তু মেসিকে ধরে ফেলবে বা মেসিকে ক্রস করে যেতে পারে। ফলে সবার চোখ কিন্তু আজকে এখানে থাকছে। আমার ব্যক্তিগত ধারণা সেটাও যে এমবাপ্পে আসলে নাছোড়বান্দা টাইপের প্লেয়ার। তো ব্যক্তিগত পর্যায়ে এটা অর্জনগুলো সহজে ছুড়ে ফেলতে চায় না, একটা তো সুযোগ রয়েছে। অনেকে সিরিয়াসলি বলছে যে আজকে এই খেলাটা সিরিয়াস কোনো খেলা নাও হতে পারে। দেখুন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি আসলে গুরুত্বপূর্ণ না হলেও ইংল্যান্ড চাইবে উইন করতে, সেদিকে ফ্রান্সও চাইবে। ফলে কিছুটা মর্যাদার বিষয়, লড়াইয়ের ব্যাপার তো আছেই। তো এখানে এমবাপ্পে সবচেয়ে বেশি চাইবে, কারণ এমবাপ্পে যদি এখানে একটি গোল দেয়, এখন যে অবস্থা রয়েছে তাতে এমবাপ্পে গোল 9 হবে, ওদিকে মেসির গোল 8, আর অ্যাসিস্টের ক্ষেত্রে মেসি 4, এমবাপ্পে 3। ফলে গোলের সংখ্যা বাড়লে কিন্তু গোলের দিক থেকে এমবাপ্পে এগিয়ে থাকে। ফলে আজকে আমার ধারণা এমবাপ্পে চাইবে অন্ততপক্ষে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করতে। এবং এটা যদি হয় তাহলে মেসির জন্য আমি বলবো ফাইনালি যে ম্যাচটা রয়েছে সেখানে মেসিকে অন্ততপক্ষে একটা গোল দিতে হবে, তবেই সে গোল্ডেন বুট পেতে পারে। আদারওয়াইজ এটা কিন্তু আমার হিসেবে এখনো 50-50, বাট আমি এগিয়ে যাচ্ছি এমবাপ্পেকে। কারণ এমবাপ্পে আজকে খুব ফ্রিলি খেলবে, তাদের তো হারাবার কিছু নেই। ফলে চাইবে যে গোল্ডেন বুট দখলে নিতে। আমার ধারণা উনি জান প্রাণ দিয়েই খেলবে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে জান প্রাণ দিয়ে খেলা।